স্বাগত দর্শক, একাত্তর জার্নালে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় নিয়ে আলোচনা করি, বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের ভেতরে ঢোকেন। আজ আমার সাথে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং সময় দিয়েছেন আমাদেরকে। এবং অতিথি হিসেবে দর্শক বিভিন্ন সময়ে নানা খবরে আলোচনায়, পর্যালোচনায় আরও অতিথিরা যুক্ত হবেন আমাদের সাথে। আমরা জানি যে নির্বাচন যতক্ষণই আসছে, রাজনৈতিক নানা রকম বিষয় আসলে সামনে আছে। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি নানা ধরনের অভিযোগ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এরই সাথে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার সাথে বিভিন্ন কূটনৈতিকদের যে সাক্ষাৎ, সব কিছু মিলিয়ে আসলে রাজনীতির বিষয়টা আসলে বেশি আলোচিত হবে। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন অন্যান্য অতিথিরা। দর্শক, তাদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। ওয়াদুদ ভূঁইয়া বিএনপি কেন্দ্রীয় নেতা এবং সাবেক এমপি তিনি, এবং আছেন ব্যারিস্টার আবু বকর মোল্লা, মুখপাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপ শাখার, এবং আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তিনি যুক্ত হবেন আমরা আশা করি আলোচনার এক পর্যায়ে। আপনাদের দুজনকে স্বাগত জানাতে যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। আবুল কালাম আজাদ মজুমদার, আপনার কাছে যদি একটু প্রথমে একটু আসি, সেটি হচ্ছে আলোচনা অবশ্য আরেকটু থাকবে আপনার সাথে, সেটি হচ্ছে খেলার খবরটা তো আমরা হয়তো পরে আলোচনা করব, রাজনৈতিক আলোচনার পরে। কিন্তু একটু জানতেই চাই, সেটি হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে নির্বাচন যতই সামনে এগিয়ে আসছে বলছেন যে, এবং বেশ কিছু ঘটনা আসলে ঘটছে দেশে নানা জায়গায়, বিভিন্ন নেতাকর্মীদের উপর হামলা বা মারা যাওয়ার ঘটনা ঘটছে। এই বিষয়গুলো মাথায় রেখে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত রাজনৈতিক দল বা সাধারণ মানুষের জন্য অনুকূলে নয় বলে তারা বলছেন। যেহেতু আপনি সরকারের পক্ষ থেকে আছেন আমাদের সাথে, আমরা একটু জানতে চাই যে পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের ক্ষেত্রে কতটুকু সতর্ক আছেন। ধন্যবাদ আপনাকে। মাত্র একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, সেটা অনেক দিন ধরেই। এটা এমন না যে আমাদের নির্বাচনটা এগিয়ে আসছে বলেই পরিস্থিতিটা কঠিন হয়েছে, তা না। এই পরিস্থিতি থেকে উত্তরণের নানাভাবে চেষ্টা চলছে। নির্বাচনের আগে সরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে চেষ্টা চলছে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক রাখা যায় বা একটু এখন যা আছে তার চেয়ে উন্নত করা যায়। তবে এর মধ্যে দিয়েও কিছু ঘটনা ঘটছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো কী বলবো, এগুলোকে আইনশৃঙ্খলার দৃষ্টিকোণ থেকেই দেখা উচিত, এবং আমরা দেখে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এগুলোর প্রতিকারেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, যেই জায়গাগুলোতে থ্রেটটা বেশি, আসলে অনেক দিন ধরেই কিন্তু এই থ্রেট অ্যাসেসমেন্টের কাজটা চলছে। এটা এমন না যে একেবারে এখন নির্বাচনের সময় এসেছে দেখেই এখন থ্রেটটা অ্যাসেস করা হচ্ছে। আমি প্রায় বছর খানেক ধরেই আমি দেখেছি যে সরকারের যারা দায়িত্বশীল আছেন তারা বিভিন্ন অঞ্চলে নির্বাচন যখন আসবে তখন কী ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব হতে পারে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, পর্যালোচনার পরে অনেক কাজও হয়েছে। অনেক আশঙ্কা ছিল, এই আশঙ্কার মধ্যে অনেক ধরনের নাশকতামূলক কাজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যেই তারা প্রতিরোধ করতেও সক্ষম হয়েছে। তারপরেও খুবই দুঃখজনক এটা সত্যি যে কিছু কিছু ঘটনা ঘটছে। কখনো কখনো আপনার রাজনৈতিক কর্মীদের উপর হামলা হচ্ছে, তাদের দু একজন এক্ষেত্রে তারা নিহত হয়েছেন, বা আপনার নির্বাচনী ক্যাম্পেইনও হয়তো কারো ক্ষেত্রে ব্যাহত হচ্ছে। তবে আমরা এখনও আশাবাদী যে পরিস্থিতিটা এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি, এবং আমরা বিশ্বাস করি সবাই যদি সহযোগিতা করে এবং সতর্ক থাকে, এই সহিংসতাগুলো খুব বড় আকারে দেখা দেবে না, এমন আকারে যাবে না যেটা আমাদের নির্বাচনকে ব্যাহত করতে পারে। অবশ্যই আমরা সাধারণ মানুষ আসলে সেভাবেই তাকিয়ে আছি যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নির্বাচনের সময়কে ঘিরে না হয়। সবাই যে আশাটা নিয়ে অপেক্ষা করছে একটি সুষ্ঠু নির্বাচন হবে, পরিবেশ ভালো থাকবে, সেটি যেন সম্ভব হয়। ওয়াদুদ ভাই, আপনার কাছে একটু আসতে চাই। প্রথমত নিশ্চয়ই আপনি আমাদের অতিথির কথা শুনলেন যে সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার, বা আপনারা যারা রাজনৈতিক মাঠে রয়েছেন সামনে নির্বাচনকে ঘিরে প্রচারণার পাশাপাশি সাধারণ মানুষের কাছে যাবেন, তারা যাতে নির্বিঘ্নে যেতে পারেন, কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, কেউ যাতে কোনো ভয় ভীতির মধ্যে না থাকে, সেই পরিবেশটা তৈরি করার। সেই জায়গা থেকে আপনারা কতটুকু বারবার বিভিন্ন সময় অভিযোগ করেছেন, পরিস্থিতির নিয়ে কথা বলেছেন, এখন পর্যন্ত কি মনে হচ্ছে কতটুকু রাজনৈতিক দলগুলোর নির্বাচনকে সামনের মাথায় রেখে নির্বাচনী প্রচারণা বলেন বা আইনশৃঙ্খলা পরিস্থিতি
স্বাভাবিকতার দিকে যাচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই মানুষ এবং সরকার এবং প্রশাসন নির্বাচনমুখী হচ্ছে এবং হয়েছে, অলরেডি হয়ে গেছে। মানুষ ব্যাপকভাবে নির্বাচনী আমেজ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ভোটাররা অনেক বেশি পার্টিসিপেট করার মতো মনোভাব প্রদর্শন করছে। তো নির্বাচন তো হবেই, কিন্তু হয়তো যারা নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছে তারা কিছু সমস্যা সৃষ্টি করছে। এই সমস্যাটা স্থায়ী সমস্যা হবে না, এই সমস্যাটা ক্ষণস্থায়ী। এই সমস্যাটা অতিক্রম করেই নির্বাচন হবে এবং আইন শৃঙ্খলার পরিস্থিতিও কন্ট্রোল হবে। বেসিক্যালি আগে সরকারেরও কিছু দুর্বলতা ছিল, রাজনৈতিক দলগুলোরও দুর্বলতা ছিল, দেশের মানুষ এবং প্রশাসন অনেকেই একটু গাইডিয়ানলেস ছিল। আমি মনে করি এই মুহূর্তে তারেক রহমানের দেশে আগমনের মধ্য দিয়ে একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং বিএনপি নেতাকে মানুষ একটু আশ্রয়স্থল ভাবছে। প্রশাসনের কিছু লোকজনও ভাবছে যে একটা ছায়া তারা যারা চায়, সব মানুষের ছায়া চায়, একটা অবলম্বন চায়। সেই হিসাবে এই মুহূর্তে বিএনপি তারেক রহমানের উপস্থিতিতে চেয়ারম্যান হিসাবে ওনার উপস্থিতি অনেক বেশি পরিবেশকে নির্বাচনের অনুকূলে নিয়ে যাচ্ছে। আর যারা খুন খারাপের দিকে চেষ্টা করছে, 2-4টা খুন করছে, তারা এক ধরনের থ্রেট করছে নির্বাচনটা যেন না হয়, নির্বাচন ভণ্ডুল করার জন্য। তো ওদের থ্রেটকে আমার মনে হয় কোনো প্রার্থী হিসাব করছে না, আমি তো করছিই না, তো অন্য কোনো মানুষও আমার মনে হয় ওদের থ্রেটকে আমলে নিচ্ছে না। বরঞ্চ ওরা যা করছে এগুলা জনসমক্ষে ওদের চেহারাটা উন্মোচিত হয়ে যাবে যে তারা কোন রূপে, বাইরে এক রূপ ভিতরে আরেক রূপ। খুন খারাপি কারা করছে, আবার বাইরে কি বলছে, বাইরে নির্বাচন করছে বা নির্বাচনের কথা বলে, ভিতরে কিন্তু খুন খারাপি করছে। ওদেরকে আমরা চিনে গেছি, জনগণ এখন চেনার বাকি। জনগণ চিনলে দেখবেন আপনার পরিস্থিতি আন্ডার কন্ট্রোল। আপনি বলছেন যে যারা এই ধরনের অস্থিতিশীল অবস্থা তৈরি করছে তাদেরকে আপনারা চিনে গেছেন, অর্থাৎ দলের পক্ষ থেকে এক ধরনের আপনাদের ভিতরে বিশ্লেষণ যদি এটা হয়, তাহলে কারা করছে, মানে বিষয়টা বলতে আপনারা কাদেরকে বোঝাচ্ছেন? এটা সীমানার বাইরে, দেশের সীমানার বাইরের একটা অংশ আর দেশের ভিতরের একটা অংশ, এই দুই মিলে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। যেমন ধরেন গত কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে হত্যা করা হলো ঢাকার। তো সে কিন্তু তার 2 দিন আগে কিন্তু জিডি করেছে। সে জিডিতে বলেছে কারাপ থ্রেট, এবং সিসি ক্যামেরায় দেখা গেল যে তারাই কিন্তু 200 লোক এক জায়গায় সমবেত হয়ে ওই 200 লোকের মাঝখান থেকে 3-4 জন গিয়ে তাকে ফায়ার করলো। এটা রাতের বেলা, কিন্তু দিনের বেলা তারা ভোট চায়। কারা তারা, মানে যেহেতু আপনি বলছেন যে এর মধ্যে সিসি ক্যামেরায় ওটাতে বলা রাজনৈতিক সভ্যতা পড়ে না, এই জন্য আমি এখনো ওইভাবে বলার সময় আসেনি। বলবো আমরা প্রয়োজন হলে, এভাবে বলার সময় এখনো আসেনি। এবং এটা রাজনৈতিক শিষ্টাচারেও আঘাত হয়, যেহেতু আমরা চাচ্ছি অতীতের রাজনৈতিক কালচার থেকে বেরিয়ে আসতে। আমরা নিজেরা চাচ্ছি, আমাদের চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা আছে, উনি ওইভাবে আগাচ্ছে যে আমরা অতীতের রাজনৈতিক যে শিষ্টাচার, যে কালচার, যে অসভ্যতামি, বর্বরতামি, এগুলোর থেকে বেরিয়ে আমরা মানে রাজনীতিকে সংস্কার করতে চাই। যেমনভাবে আমাদের চেয়ারম্যান যখন দেশে প্রত্যাবর্তন করে, ওনার বক্তব্যটা অ্যানালাইসিস করলে বুঝবেন, ওনাকে যারা হাড্ডিগুটি ভেঙে দিল তাদের কথা উনি একবার উচ্চারণ করলেন না। ওনার মাকে যারা জেলখানায় নিপীড়িত ঢুকিয়ে হত্যার দিকে ঠেলে দিল তাদের নামও তিনি নিলেন না। অর্থাৎ এর অর্থ হলো আমরা কারোর সাথে মারামারি করব না, আমরা রাজনৈতিক কালচারটাকে চেঞ্জ করব। তো সেজন্যই আমি, আপনি 2বার প্রশ্ন করার পরেও আমি ওদের নাম বলতে চাচ্ছি না, কারণ এখনো আরও দেখার বিষয় আছে, জানার বিষয় আছে।
নিশ্চয়ই বিষয়টি তদন্ত হবে, তদন্ত হচ্ছে। আমরাও আসলে সাধারণ মানুষ হিসেবে জানতেই চাই যে এই ধরনের ঘটনা কারা ঘটিয়েছে এবং তারা অবশ্যই যেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে বা তাদের আইনের আওতায় আনা যায়। প্রেসিডেন্ট আবু বকর মোল্লা, আমি আপনার কাছে আসবো, তবে একটু আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হচ্ছে, বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর আপনার কাছেই আমরা প্রথমে আসবো, নিশ্চয়ই সাথেই থাকবেন। দর্শক, ৭১ জানুয়ারি বিরতির সময় হয়ে গেল। বিরতির পর নিশ্চয়ই আলোচনায় যুক্ত হবেন আবার। অতিথি হিসেবে এরই মধ্যে যুক্ত হয়েছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির। আপনাকে স্বাগত জানাই, ধন্যবাদ সময় দিয়েছেন আমাদেরকে। প্রেসিডেন্ট আবু বকর মোল্লা, কথা দিয়েছিলাম যে আপনার কাছে প্রথমে আসবো বিরতির পর। যেটি আসলে জানতে চাই আপনার কাছে সেটি হচ্ছে যে লিভিং প্লেইং ফিল্ড নিয়ে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল কথা বলছে, এমনকি বিএনপির মহাসচিবও বলেছে যে নির্বাচনী লিভিং প্লেইং ফিল্ড এখন পর্যন্ত তৈরি হয়নি। আপনারাও তাই মনে করেন কিনা? দেখুন, এটি তো মানে লেভেল প্লেইং হয়নি, প্রথম কথাটি আমরা বলেছি, এনসিপি বলেছে, অন্যান্য অনেকে বলেছে, বিএনপির মহাসচিব হয়তো আজকে বলেছে, আমি শুনলাম। প্রথম কথা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডটি হচ্ছে না। এই কথাটি কেন আমরা প্রথমে বললাম, এটার বাস্তবতা কি? একটি দলের প্রধান বাংলাদেশে ফিরবেন, এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কল্যাণকর, ভালো। আমরা সকলে মিলে একটি ইনক্লুসিভ পার্টিসিপেটরি ইলেকশন করতে চাচ্ছি। হি ইজ মোর দেন ওয়েলকাম টু এ ডেমোক্রেটিক নিউ বাংলাদেশ। কিন্তু যেই ঘটনাটি ঘটলো, ওনাকে এয়ারপোর্ট থেকে স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে, স্পেশাল সিকিউরিটি দিয়ে, কয়েক হাজার সৈন্যের মাধ্যমে নিরাপত্তার নামে এসকর্ট দিয়ে ওনাকে যেভাবে বরণ করে নিয়ে আসা হলো, এর পরবর্তী সময়ে ওনাকে যেভাবে সরকারের পক্ষ থেকে স্পেশালি টেক কেয়ার করা হলো, এখনো যেভাবে টেক কেয়ার করা হচ্ছে, এটি একটা দিক। আর সেকেন্ড কথা হচ্ছে যে নির্বাচন যখন প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিলেন, প্রাথমিক বাছাইয়ে নির্বাচন কমিশন অথবা সরকারের পক্ষ থেকে যেই ভূমিকাটি পালন করা হলো, এখানে মানে মেইনলি বিএনপির সাথে এক ধরনের ট্রিটমেন্ট করা হলো, বিএনপির প্রার্থীদের সাথে, জামাত, এনসিপি, অন্যান্য দলের সাথে অন্য ধরনের ট্রিটমেন্ট করা হলো। বিএনপির, আমার জানা মতে বিএনপির অধিকাংশ নেতা যাদের ডুয়েল সিটিজেনশিপ ছিল এবং যাদের ঋণ খেলাপি ছিল, তাদের কারোরই প্রার্থী বাতিল হয়নি আমার জানা মতে। আমি অনেককেই চিনি, অনেকের কথা জানি যাদের ডুয়েল সিটিজেনশিপ রয়েছে, যাদের ঋণ খেলাপি রয়েছে, কিন্তু কোথাও আমি এই বিষয়টা নিয়ে কি আপনারা নির্বাচন কমিশনের কাছে জানিয়েছেন বা বলেছেন কি? দেখুন, আমাদের নেতা ডক্টর তাহের, উনি কিন্তু মিডিয়াতে একটু করে কথাটি বলেছেন যে এখানে কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করা হচ্ছে, যে জামাতের প্রার্থী ডুয়েল সিটিজেনশিপ থাকলে তার মানে নির্বাচনের প্রার্থীতা বাতিল, আর জামাতের নেতাদের তো ঋণ খেলাপি নাই। যেখানে ঋণ খেলাপির তথ্য গোপন করা হয়েছে, ঋণ খেলাপির স্পষ্ট অভিযোগ রয়েছে বিএনপির কয়েকজন সিনিয়র নেতাদের বিরুদ্ধে, সেটি টাচই করা হলো না। ডুয়েল সিটিজেনশিপ যাদের রয়েছে তাদের ব্যাপারে টাচই করা হলো না। এনসিপির একজন নেতা গত কয়েকদিন আগে উনি বললেন যে মানে সিলেটের ডিসি সাহেব বিএনপির একজন নেতার ব্যাপারে উনি এ ব্যাপারে কথাই বলছেন না, যে তাকে যখন এই ব্যাপারটি ওনার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে একজন প্রার্থী, বিএনপির একজন নেতা, দুজন নেতা, তাদের বিদেশি নাগরিকত্ব রয়েছে, কিন্তু মানে ডিসি সাহেব কি করলেন যে ওনাদেরটি বললেন যে ওনারা নির্বাচন করতে পারবে, পরবর্তীতে যদি প্রমাণ না হয় ওনাদের নির্বাচনের প্রার্থীতা বৈধ থাকবে না। কিন্তু একই কারণে এনসিপির যিনি নেতা, তাকে কিন্তু ডুয়েল সিটিজেনশিপের কারণে তাকে প্রার্থীতা মানে অ্যাকসেপ্ট করা হলো না। তেমনি করে জামাত ইসলামের ক্ষেত্রে যাদের ডুয়েল সিটিজেনশিপের ব্যাপারে ইস্যু ছিল, তাদের প্রার্থীতা গ্রহণ করাই হলো না। তো একই কারণে আপনি দুই দলের অথবা দুইটি জোটের সাথে আপনি ডিফারেন্ট আচরণ করবেন, এবং ঋণ খেলাপের মতো এত বড় একটা ব্যাপার আপনি কমপ্লিটলি ইগনোর করে যাবেন। এখানে লেভেল প্লেইং ফিল্ড কি হলো? তারপরেও এরপরে সরকারের একটি বিভাগের প্রধান বাংলাদেশে একটি বড় দলের প্রধানের সাথে দেখা করতে যায় কোন কারণে? সিকিউরিটি ইস্যু থাকলে ওনারা সিকিউরিটি ব্যাপারটি ওনারা ডিল করবেন, কিন্তু ওনাকে কেন তারেক সাহেবের সাথে দেখা করতে যেতে হবে, স্পেশাল রুদ্ধদ্বার মিটিং করতে হবে? এটি দিয়ে ওনারা কি আগে থেকে আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন?
ওনারা কি মেসেজ দিচ্ছেন পুরো জাতিকে যে না, বিএনপির সাথে আমাদের ট্রিটমেন্ট এক ধরনের হবে, বিএনপিকে আমরা গ্রহণ করে নিয়েছি, বরণ করে নিয়েছি, বিএনপি আগামী দিনের ক্ষমতার মসনদে বসতে চাচ্ছে, জনগণ যেন আমরা কুর্নিশ করছি, আপনারাও কুর্নিশ করবেন, ইট হ্যাজ স্টার্টেড অলরেডি। এই মেসেজ তারা দিতে চাচ্ছে, যেটা নাহিদুল ইসলামও আজকে বললেন এবং আমাদের নেতা ডাক্তার তাহের 3 দিন আগে উনি প্রেস কনফারেন্সে বলেছেন। তো এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড হয়নি। এখানে একটি দলের প্রতি স্পেশাল ট্রিটমেন্ট এবং স্পেশাল ঝুঁকে যাওয়া, এই স্পেশাল ট্রিটমেন্টটি কেন দেওয়া হচ্ছে ওয়াদুদ ভাইয়া? আপনার কাছে আসলে যে প্রশ্নটি এর মধ্যে আবু বকর উল্লেখ করেছেন যে তাদের অনেক প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়ে যাচ্ছে ঋণ খেলাপির বলে, কিন্তু আপনাদের অনেক প্রার্থীর মনোনয়ন বৈধ হয়ে যাচ্ছে ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও, এই অভিযোগ তিনি করেছেন। ডুয়াল সিটিজেনশিপ, আমি কিন্তু এবং হ্যাঁ, ডুয়াল সিটিজেনশিপের কথাও উনি বলেছেন। জি, আনমিউট করে নিতে হবে, আমরা আপনার কথাটি শুনতে পাচ্ছি না ওয়াদুদ ভাইয়া। ওকে জি, ওকে, হ্যাঁ, একটু আমার ল্যাপটপে একটু প্রবলেম করছিল, তো এখন শুনতে পাচ্ছেন? জি, জি, জি। আসলে জামাত ইসলামের সম্মানিত মুখপাত্র যে কথাগুলো বলছেন, এগুলা অনেকটা, আমি ওনাকে তো শ্রদ্ধা করি, এটা একটু শিশু সুলভ কথাবার্তা। যেমন ধরেন যে মনোনয়ন বাছাইতে কে ঋণ খিলাপি, এটা বাংলাদেশ ব্যাংকই কিন্তু ইলেকশন কমিশনকে পাঠিয়ে দেয়। আর যে কোনো প্রার্থী কিন্তু চাইলে অপোজিট প্রার্থী কার ঋণ খেলাপি আছে এটা কিন্তু একটা ব্যাংক থেকে বাইর করা সম্ভব, যে কোনো একটা ব্যাংক থেকেই। তো ঋণ খেলাপি বাংলাদেশ ব্যাংক থেকে পাঠাচ্ছে, এবং বাংলাদেশ ব্যাংকে রিটার্নিং অফিসাররা, আইদার রিটার্নিং অফিসারের পক্ষে আপনার ইলেকশন কমিশন প্রত্যেকটা প্রার্থী ঋণ খেলাপি রিপোর্ট চেয়েছে, সেই রিপোর্টটা ডিসির সামনে হাজির ছিল। অতএব ওখানে লুকোচুরি করে কোনো ঋণ খেলাপিকে পার পাইয়ে দেওয়া শুরু। আচ্ছা অরূপ সাহেব, আপনি যে এইভাবে ব্লান্ট কমেন্ট করলেন, আমার কথা, আপনি যে ব্লান্ট কমেন্ট করেছেন, আপনি কথা বলবেন, আমার কথার মধ্যে আপনি আমার সাথে তাহলে আমি করার আগে আপনি জানা আমার কথার মধ্যে আপনি এইভাবে কমেন্ট পারেন না, করতে পারেন না। নো অরূপ সাহেব, আপনি এইভাবে কমেন্ট করতে পারেন না। আপনি আমার কথার মধ্যে ঢুকতে পারেন না। আপনি জেনে কথা বলবেন, আমি যে রেফারেন্স দিয়েছি আপনি রেফারেন্স গুলো সত্য করে সেটা জেনে কথা বলবেন। শুনুন, আপনি হয়তো কেন আপনি ইন্টারফেয়ার করছেন, এটা কি গণতন্ত্র? গণতন্ত্রের কথা বলছেন। আমি আপনাকে স্মরণ করে দিচ্ছি, আমাকে আমি আপনি জেনে কথা বলেছি, আমার বক্তব্যের পরে স্মরণ করাই দেন। আপনার যখন ফ্লোর আসবে তখন বলেন। এই কালচার তো আপনি বলেন, আমি আপনাকে বলছি যে আপনি না জেনে কথা বলেছেন। গো অ্যাহেড। এটা আপনি একটু পরে বলেন। আপনি যখন বলছেন আমিও তো বলতে পারতাম। আপনি জি আপনার বলার ফ্লোর দিয়েছি। আপনি যখন কথাগুলো বলেছেন আমি কিন্তু বলতে পারতাম তখন যে আপনি ভুল বলছেন, অসত্য বলছেন। আমি কিন্তু তা বলি নাই, কারণ আপনি বলেন, আপনি বলে যান। এটাই কিন্তু টকশোর একটা কালচার। টকশোতে আমি জানি আপনি আগান, আপনি বলেন আমি জানি। টকশোতে আগে আমরা বক্তব্যগুলো আসলে আপনারা আওয়ামী লীগের মতো শুরু করছেন, যা দেখা যাচ্ছে। এখন বিষয়টা হলো যে আপনার এই তথ্যগুলো আপনার ইয়ের কাছে আছে, রিটার্নিং অফিসারের কাছে আছে। আর ডুয়েল সিটিজেনশিপ, সেখানেও কোনো কিছু কেউ লুকানোর সুযোগ নাই। যদি আমি প্রয়োজন মনে করি আমার অপোজিশন প্রার্থীর ডুয়েল নাগরিকত্ব আছে, তাহলে আমারই তো দায়িত্ব সেটা প্লেস করে দেওয়া, বের করে দেওয়া। আর তাছাড়া নির্বাচন আইনে অথবা আরপিআর তো বলাই আছে, যদি কোনো তথ্য গোপন করে কেউ সংসদ সদস্য হওয়ার পরেও বাতিল হবে। অতএব এখানে ডুয়েল কারেন্ট সিটিজেনশিপ অথবা ঋণ নিয়ে হাইড করার কোনো সুযোগ নাই। আর রিটার্নিং অফিসারদের তো ম্যাক্সিমামই ওনাদের পছন্দের লোক। প্রায় তো আমরা জানি যে প্রায় 40টা রিটার্নিং অফিসার ওনাদের লোক, জামাত ইসলামের সমর্থিত ডিসি। এটাও তো শোনা যায়। তাহলে তারা কেন জামাত ইসলামের প্রতি বৈষম্যমূলক আচরণ করবে? এটা তো খুবই দুঃখজনক। জামাত ইসলামের লোক হয়ে জামাত ইসলামের প্রতি বৈষম্যমূলক আচরণ করানো তো এটা খুবই অন্যায় কথা। আর উনি যেভাবে, আমি ওনাকে তো শ্রদ্ধা করি, উনি যেভাবে কথাটা আমার কাউন্টার দিলেন
এটা তো আরেকটু পরে, যেমন এখন উনি শুনছেন, পরে অবশ্যই দিবেন। এটা তো পুরো আওয়ামী লীগের মনে হয় ভূমিকাটা, দায়িত্ব ওনারা নিয়েছেন। এখন আওয়ামী লীগ দেশে নাই, আওয়ামী লীগের ক্যারেক্টার, আওয়ামী লীগের যে রোলটা ওনারাই বোধহয় প্লে করতেছেন আওয়ামী লীগের হয়ে, যা মনে হচ্ছে। তো যাই হোক, আমি মনে করি তারেক রহমানকে যে বিশেষ নিরাপত্তা কেন দেওয়া হলো, বিশেষ নিরাপত্তা এই জন্যই দেওয়া হলো, কিছু রাজনৈতিক দল হাদির মতো ছেলেদেরকে, সম্ভাবনাময় ছেলেদেরকে হত্যা করতে পারে। কিছু রাজনৈতিক দল বাংলাদেশের মিডিয়া হাউসে হামলা করতে পারে, উদিসি এবং আপনার ছায়ানট পুড়িয়ে দিতে পারে। আর কিছু ওই রাজনৈতিক দলের ছাত্র নেতারা ফেসবুকে পোস্ট দিয়ে ঘোষণা দেয়, ছায়ানটে যাও আগুন লাগাও, উদিসিতে যাও আগুন লাগাও। কারা? বিফি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, এরকম পর্যায়ে ছাত্র সংগঠনের নেতারা যদি এইভাবে ডিক্লারেশন দেয়, তাহলে দেশে যে একটা অস্থিরতা আছে, মানে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য একটা মহল বসে আছে, এটা তো প্রশাসন জানে, এটা তো আমরা জানি, তারেক রহমান জানে, বিএনপি জানে। আর তারেক রহমানের উপরে যে পার্সোনালি যে থ্রেড আছে, এটা তো দেশবাসী সবাই জানে। তারেক রহমান তো তার মায়ের অসুস্থতার মধ্যে ফেসবুক পোস্টেই বলে দিয়েছে যে আমি কেন আসতে পারছি না, সেটা আরও অনেক কিছুর সাথে অনেকেই কনসার্ন। তো তাহলে তার নিরাপত্তা দেওয়া কি দেশের দায়িত্ব না? এখানে যেহেতু আমাদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আছেন, তিনি হয়তো এইটি একটু বলতেই পারবেন রাজনৈতিক দলগুলোর প্রতি বরাবরই সরকারের জায়গা থেকে চেষ্টা, তারা যাতে নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণা বা স্বাভাবিক কর্মকাণ্ড করতে পারেন সেটি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আলোচনা শুরুতেও আসলে সেই বিষয় নিয়েও কথা বলছিলাম। আমি এক সেকেন্ড কথা বলে শেষ করি। আমাকে জি। আমি একটা উদাহরণ দিয়ে বলছি জি, যে, অবশ্যই আমাদের আরেকজন যেহেতু অতিথি আছেন, আমরা মনিকা শর্মী তার কাছে আসবো। উদাহরণ দিয়ে বলছি যে, যেমন দেখুন, তারেক রহমান কিন্তু আপনার 24-এর অর্থাৎ জুলাই আন্দোলনে, জুলাই অভ্যুত্থানে যারা মারা গেছে বা আনুষঙ্গিক আরও কিছু বিষয়ের ধর্মীয় অনুষ্ঠানে ওদের জন্য মুনাজাত করতে প্রোগ্রাম দিয়েছিলেন। ইলেকশন কমিশন থেকে ওনাকে কিন্তু বলা হলো, রিকোয়েস্ট করা হলো যে না, আপনি এটা গেলে নির্বাচন আচরণবিধিতে আঘাত হবে। তারেক রহমান তো সম্মান করে সেটা থামিয়ে দিয়েছেন, প্রোগ্রাম ক্যান্সেল করেছেন। তাহলে তারেক রহমানকে বিশেষ ফ্যাসিলিটি কোথায় দেওয়া হলো? তারেক রহমান যে একটা কবর জিয়ারত করতে যেতে চাইলো, সেখানে যেতে দেওয়া হলো না। চট্টগ্রামে ওনার মায়ের দোয়া হওয়ার কথা, একটা মসজিদের ভিতরে মায়ের দোয়া, মানে ওনার নেত্রীর দোয়া, সেইখানে সেটাও ক্যান্সেল করলো। কেন ক্যান্সেল করলো? ওনাকে কিন্তু ইলেকশন কমিশন যা ভালো মনে করছে তাই বলেছে, উনি মেনে নিয়েছে। অতএব তারেক রহমানকে স্পেশাল কোনো ফ্যাসিলিটিস কেউ দিচ্ছে না, সরকার দিচ্ছে না। নাগরিক হিসাবে, একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে ওনার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, সরকার করতে হবে। কিন্তু যে প্রশ্নটা এসে বারবার অন্য রাজনৈতিক দলগুলো বলছেন, শুধু তারেক রহমান নয়, অন্য রাজনৈতিক দলও যাতে আসলে এই সুবিধার আওতায় আসে। আমার মনে হয় একটু ক্লারিফিকেশন দেওয়ার সুযোগ আছে। জি, অন্য রাজনৈতিক আমরা একটু আমাদের উপপ্রেস সচিবের একটু বক্তব্যটা শুনি। অন্য রাজনৈতিক নেতাগুলোর লাইফ থ্রেট নাই, বরঞ্চ অন্য দলের নেতাগুলোই অন্যদের জন্য লাইফ থ্রেট। আমার মনে হয় যে আমাদের বলার যেমন সবার সুযোগ পাওয়া উচিত, তেমনি শোনার ধৈর্যটাও সবার থাকা উচিত। তো রাজনীতিতে এইটুকু না থাকলে তো আসলে খুব কঠিন পরিস্থিতি। যে প্রসঙ্গটা আপনি বলেছেন যে কেন ওনাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হলো, এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে উনি যখন দেশে এসেছেন তখন আপনার ব্যাপক জনসমাগম হয়েছে। আপনি জানেন যে এরকম জনসমাগম যখন হয় তখন নানা ধরনের এলিমেন্ট সেখানে ঢুকে যেতে পারে এবং ঢুকে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার সুযোগ নিতে পারে। তো এসব ক্ষেত্রে তো রাষ্ট্রকে ব্যবস্থা নিতেই হবে। এটা তারেক রহমান না হয়ে অন্য কেউ হলেও এই ব্যবস্থাটা রাষ্ট্রকে নিতেই হতো, কারণ এটা রাষ্ট্রের দায়িত্ব। ওখানে শুধু আপনার ওই যে জনসমাগম, সেখানে কেউ বলেছেন মিলিয়ন পেরিয়ে গেছে, সেখানে শুধুমাত্র যে তারেক রহমান উপস্থিত ছিলেন তা না, সেখানে তো দেশের লক্ষ লক্ষ নাগরিকও উপস্থিত ছিলেন। সো কোনো একটা ঘটনা ঘটলে সেখানে তারেক রহমানের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার যেমন আশঙ্কা ছিল, যেই দেশের নাগরিকগুলো ওখানে ওনাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন,
সেখানে তাদের নিরাপত্তাও বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা ছিল। তো সেক্ষেত্রে এই নিরাপত্তাটা সরকারকে দিতেই হতো। এটার কোনো মানে নিরাপত্তা আসলে নন নেগোসিয়েবল একটা জিনিস, এখানে এটা নিয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই। এটা হলো একটা দিক। এখানে মাত্রার ঘাটতি হয়েছে কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন, মাত্রার ঘাটতি হয়েছে কিনা। না, মাত্রা তো নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত একজন নিরাপদ বোধ না করবেন বা নিরাপত্তার বোর্ডটা না আসবে, ততক্ষণ পর্যন্ত নিরাপত্তা এনশিওর করার চেষ্টা করা হবে। নিরাপত্তা তো আর এটা আংশিক দেওয়ার কোনো সুযোগ নেই, এটা দিলে পূর্ণ মাত্রা দিয়ে দিতে হবে। আপনার দ্বিতীয় যেই ইভেন্টটা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা, সেখানে আমি মনে করি এটা সারা দেশের মানুষের আবেগের সাথে একটা সম্পর্কিত। সব রাজনৈতিক দল মত নির্বিশেষে সেখানে সাধারণ মানুষ সেখানে গিয়েছেন, এবং সেখানে তারেক রহমান কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে যাননি এবং উনি কোনো রাজনৈতিক বক্তব্যও দেননি। উনি একজন সন্তান হিসেবে গিয়েছিলেন, এবং উনি একজন সন্তান হিসেবে উনি একটা জানাজায় অংশ নিয়েছেন। কার জানাজায় অংশ নিয়েছেন? যার জানাজায় অংশ নিয়েছেন তিনি একাধারে তো দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, কিন্তু এর পাশাপাশি উনি কিন্তু রাষ্ট্র কর্তৃক ঘোষিত একজন ভিভিআইপি। তো রাষ্ট্র কর্তৃক যখন ঘোষিত একজন ভিভিআইপির কোনো সেটা যদি নামাজে জানাজাও হয়, সেখানেও কিছু প্রোটোকল থাকে, সেই প্রোটোকলগুলো রাষ্ট্রকে অনুসরণ করতে হয়েছেই। সো এটাকে আমি মনে করি না যে এখানে কোনো বাড়াবাড়ি হয়েছে বা এখানে কোনো বৈষম্য হয়েছে। নিশ্চয়ই আমাদের অন্য রাজনৈতিক দলগুলো যারা আছেন তাদের যদি কোনো সিকিউরিটি কনসার্ন থাকে, আপনি দেখেছেন যে এর আগে আমাদের যে জুলাই আন্দোলনের যে আইকন ওসমান হাদি, তার হত্যাকাণ্ডের পরে আপনার একটা নিরাপত্তাজনিত একটা উদ্বেগের সৃষ্টি হয়েছিল, এবং সেখানে কিন্তু সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে সিকিউরিটির একটা প্রোটোকল সরবরাহ করা হয়েছে, কারণ কিছু কিছু ক্ষেত্রে নিজের সিকিউরিটিটাকে নিজেরও একটু সতর্কতার বিষয় আছে। পাশাপাশি যেই রাজনৈতিক নেতৃবৃন্দ বা প্রার্থী যারা আছেন, যারা আপনার গানম্যান চেয়েছেন বা বাড়তি নিরাপত্তা চেয়েছেন, তাদেরকে সেই নিরাপত্তা কেউ চেয়েছেন কোনো রাজনৈতিক হ্যাঁ চেয়েছেন, অনেকেই চেয়েছেন এবং অনেকে পেয়েছেন। আপনার তাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আসলে নিরাপত্তার ক্ষেত্রে দল দেখার কোনো সুযোগ নেই, আসলে দল বা ব্যক্তি দেখার সুযোগ নেই। এখানে সবাইকে নিরাপদ রাখতে হবে, এটা সরকারের এটা মানে দায়িত্বের অংশ এবং কর্তব্য, তাকে এটা করতেই হবে। করতে গিয়ে হয়তো সাফল্য ব্যর্থতার থাকতে পারে, কখনো কখনো সফল হতে পারে, কখনো কখনো কিছু ত্রুটি বিচ্যুতি হতে পারে, কিন্তু এইগুলো আসলে নেগোসিয়েবল করার কিছু নাই। আর এগুলো নিয়ে আলোচনা করারও কিছু নাই যে ওকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, আমাকে কেন দেওয়া হচ্ছে না। আমি মনে করি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এইটুকু পরিবর্তন আমরা অন্তত আশা করতে পারি, যে আমরা আসলে অন্যের অধিকারটাকে শ্রদ্ধা করব। অন্য যদি কোনো সে যদি কোনো সুযোগ সুবিধা পায়, আমি যদি মনে করি যে আমারও এটা প্রাপ্য, তাহলে আমি আমারটা নিয়েও কথা বলবো। এই সংস্কৃতিটা যদি আমাদের ফিরে আসে, তাহলে রাজনীতিতেও গুণগত পরিবর্তন আসবে, আমাদের সমাজেও গুণগত পরিবর্তন আসবে। আমি আশা করি যে আমাদের সবগুলো রাজনৈতিক দলই এই বিষয়টা মাথায় রেখে কাজ করবে। মনিরা শারমিন, আপনি কতটা আশ্বস্ত হতে পারলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিবের বক্তব্যে? কারণ আপনারাও একই রকম আসলে বক্তব্য দিয়েছেন যে কাউকে বিশেষভাবে আসলে নিরাপত্তার বিষয়টি রাখা হচ্ছে বা ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার সহ আলোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। দেখেন, আমি আসলে এই নিরাপত্তা অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক, ইভেন আসলে আমি যেটা ভাবি যে প্রত্যেক ভোটার যারা আসলে ভোট কেন্দ্রে যাবেন, তাদের নিরাপত্তা আসলে এভাবে কিভাবে নিশ্চিত করবেন সরকারের পক্ষ থেকে, এটা আমার একটা বড় কনসার্ন। এবং এই যে নিরাপত্তার যে মাত্রার কথা বলা হচ্ছে, যে এক একজনের জন্য নিরাপত্তা ব্যবস্থা এক এক রকম, এই আলোচনা যখন হয় তখন আসলে এটা তো ইনএভিটেবল, প্রত্যেকেরই নিরাপত্তা দিতে হবে। এবং অবশ্যই আমি এটা মনে করি যে তারেক রহমান তিনি বহুদিন দেশের বাইরে ছিলেন এবং বাইরে থেকেই দেশ পরিচালনা করেছেন বহুদিন, এবং সেই জায়গা থেকে উনি আসার ব্যাপারটা আমরা অনেকে আশ্বস্ত হতে পারছিলাম না যে আসলেই নির্বাচনটা হবে কিনা। তো উনি এসে এটি অন্তত কনফার্ম করেছেন যে না, নির্বাচনটি হচ্ছে। তো এই জায়গা থেকে অবশ্যই ওনার আসার ব্যাপারে তো অনেক বাধা বিপত্তির কথা উনি নিজেই ওনার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে লিখেছেন, কারণ অনেক দেশীয়, এবং আমার মনে হয়েছে স্ট্যাটাসটি পরে দেশীয় এবং আন্তর্জাতিক অনেক ধরনের কনসার্ন ওনার নিয়ে আসতে হয়েছে বাংলাদেশে। সুতরাং সেই জায়গা থেকে তো উনি এক ধরনের প্রোটোকল পাচ্ছেন। কিন্তু মুশকিলের জায়গা কোথায় বলেন তো? মুশকিলের জায়গা হচ্ছে যখন এনসিপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণ হয়, সেখানে আসলে খুব বেশি আমরা নিরাপত্তা দেখতে পাই না। আবার ধরেন আমরা যখন গোপালগঞ্জে গিয়ে আমরা যেই ধরনের পরিস্থিতির মধ্যে পড়েছিলাম,
মোটামুটি প্রত্যেককে আমরা প্রাণনাশের হুমকির মধ্যে পড়েছিলাম। তো সেই জায়গাতে আসলে আমাদের যখন আসলে উদ্ধার করতে যাওয়া হয়, আমরা বহুক্ষণ অবরুদ্ধ থাকার পরে আমরা যখন আসলে আর্মির যখন একটা সাপোর্ট পাই, তারপরে আমরা আমাদের নেতারা কেন এপিসি তে উঠলেন সেটা নিয়ে একটা বড় ধরনের ঝড় মিডিয়াতে বয়ে যায়। এটি এটি একটা রাজনৈতিক ইস্যু হয়ে যায়। তখন আসলে জুলাইয়ের আন্দোলনের যারা নেতারা, তাদের নিরাপত্তাটা এত গুরুত্বপূর্ণ মনে হয় না, অথচ 88 কোটি টাকার নিশ্ছিদ্র বুলেট প্রুফ গাড়িতে আসলে যখন তারেক রহমানের জন্য সেই বন্দোবস্ত করা হয় এবং অস্ত্রের লাইসেন্স করা হয় এবং সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার পরে যেটা আবার ভ্যালিডেট করা হয় যে না, উনি তো আসলে ভিভিআইপি, বা উনি তো আসলে একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রের একজন, তো ওনাকে তো এটা লেজিটিমেসি দেয়া দেয়া হয় আর কি সরকারের পক্ষ থেকে, সেটি আমার একটু অবাক লাগে। এবং দেখেন, এখানে আসলে নিরাপত্তা আসলে সকলের জন্য খুব জরুরি। এটি তো আসলে অস্বীকার করার জায়গা নাই। তবে আপনি যদি চিন্তা করেন যে আজকে ঢাকা শহরে যদি কেউ বেরোয়, প্রত্যেকটি জায়গায় যত বড় বড় ব্যানার, ফেস্টুন, এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন যাই তখন আমার কাছে মনে হয় যে আম, মানে অলরেডি আসলে ঘোষিত প্রধানমন্ত্রী আছে কেউ একজন, না হলে আসলে এই যে যেখানে যেখানে নির্বাচনী প্রচারণা চলছে এবং উনিও একজন প্রার্থী, সেখানে আসলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় না। এবং প্রত্যেকটি ফেস্টুনের জায়গাতেই দেখবেন যে 2 লাইন 3 লাইন করে লেখা, সেটিও কিন্তু নির্বাচনী প্রচারণার বা ইশতেহারের অংশ। কৃষকরা কি পাবে, বা অর্থাৎ আপনি মনে নারীরা করছেন কি পাবে, তো আপনারা এই মনে করছেন যে বিষয়গুলো এরই কিন্তু মধ্যে আসলে আমরা আচরণবিধি লঙ্ঘনের মতো নানা রকম ঘটনা ঘটেছে বিএনপির বিভিন্ন শীর্ষস্থানীয় নানা নেতা রকম থেকে ঘটনা শুরু করে। ঘটেছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা একদম আলোচনায় ফিরবো। একদম একদম। মনিরা শারমিন, আপনি আছেন আমাদের সাথে, বিরতির পর আমরা আলোচনাটা নিশ্চয়ই চালিয়ে যাব, অন্যান্য অতিথিরাও আছেন। দর্শক, বিরতির সময় হয়ে গেল, নিশ্চয়ই বিরতির পর আবারও এই আলোচনায় যুক্ত হবেন একাত্তর জার্নালে। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও একাত্তর জার্নালে। আমরা এটা আলোচনায় ফিরতে চাই। মনিরা শারমিন, আপনি আমাদের সাথে আলোচনায় ছিলেন। আপনি যে প্রসঙ্গ নিয়ে কথা বলছিলেন সেটির পাশাপাশি আপনাদের আহ্বায়ক একটি বক্তব্য দিয়েছেন যে নির্বাচন প্রস্তুতিতে বিএনপি থেকে জামায়াত জোট এগিয়ে আছে। বিএনপি থেকে জামায়াত জোট এগিয়ে আছে, যদি আপনাদের কাছে সেরকম তথ্য থেকে থাকে তাহলে কিভাবে তারা বিএনপি থেকে এগিয়ে আছে বলতে আসলে আপনারা কি বুঝিয়েছেন? না দেখেন, প্রথমত আমি যদি বলি যে জোটের থেকেও যদি বলি যে আমাদের যারা মোটামুটি প্রথম থেকেই কাজ করছিলেন, যেই এনসিপির যে নেতৃত্ব, তারা কিন্তু মানে মাঠেই বহুদিন ধরেই কাজ করছেন। এবং এই মাঠের যদি বলি যে সাধারণ মানুষের সাথে এক ধরনের সম্পর্ক এবং প্রচারণার ক্ষেত্রে আর কি তারা সাধারণ মানুষের সাথে সেই সংযোগটা রেখেছেন। এবং আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আমাদের যারা প্রার্থীরা, আমরা তো জানি যে সবার প্রথমেই বোধহয় জামাত বোধহয় তার প্রার্থী মনোনীত করেছে, এবং তাদের যেহেতু চেইন অফ কমান্ড অনেক স্ট্রং, সেই জায়গা থেকে তাদের ওই বিদ্রোহী বা ওই একটা আসন নিয়ে আসলে নড়াচড়ার খুব বেশি সুযোগ থাকে না। তো সেই জায়গা থেকে আমরা যেটা দেখছি, তারা বহুদিন ধরে কাজ করে আসছে। তো সেই জায়গা থেকে উনি এই কথাটা বলতে পারেন। যে প্রচারণার ক্ষেত্রে তো আসলে আমি যদি বলি যে জোট হিসেবে তো আসলে মাঠে নামা বা আনুষ্ঠানিক মাঠে নামার সুযোগ তো আসলে এখনো সামনে আসছে, কিন্তু অল্প পরিসরে আসলে সবাই নিজেদের মতো করে প্রচারণাটা চালাচ্ছে, সেই হিসেবে সম্ভবত উনি বলেছেন। বদরুল ভাইয়া, আপনার কাছে কি মনে হচ্ছে যে জোটের অন্যান্য যেসব শরিক দলগুলো রয়েছে তারা তাদের মতো করে নির্বাচনে নানা রকম প্রচারণা হোক, নানাভাবে নিজেদের, বিশেষ করে এখন আসলে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি আসলে নানা ধরনের তথ্য বা নিজের পক্ষে ভোট টানার যে প্রক্রিয়াটি আমরা দেখি, সেখানে বিএনপির আসলে অবস্থানটা কি? না, বিএনপি আচরণবিধিকে প্রতি সম্মান রেখে বিএনপি কাজ করে যাচ্ছে। যেহেতু আচরণবিধিতে 22 তারিখ পর্যন্ত, 21 তারিখ বা 22 তারিখ পর্যন্ত কোনো নির্বাচনী কার্যক্রম প্রচারণা করা যাবে না, সেই হিসাবে বিএনপি তার কাজ সঠিকভাবে চালিয়ে যাচ্ছে। এবং কোন জোটের সমর্থন বেশি কি নাই সেটা 12 তারিখ সন্ধ্যায় প্রমাণিত হয়ে যাবে। আমি তো মনে করি কিছু কিছু জোটের যে অস্তিত্ব এবং তাদের যে বিকাশ, এই বিকাশটা অঙ্কুরে বিনষ্ট হয়ে গেছে তারা কারো কারোর সাথে জোট করে। কারণ মানুষ যেটা প্রত্যাশা করেছিল এই জুলাই আন্দোলনে, জুলাই অভ্যুত্থানে, যে বোধহয় সামথিং স্পেশাল একটা থার্ড মানে পোর্শন বেরিয়ে আসবে, যেটা নয় আওয়ামী লীগ, নয় বিএনপি, নয় জামাত, একটা ডিফারেন্ট একটা রাজনীতি আসবে,
এরকম একটা প্রত্যাশা মানুষের মধ্যে ছিল, যে প্রত্যাশাটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপরেও ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সেটা এনসিপিতে রূপ নিল এবং সেটা জামাত ইসলামের সাথে জোট করলো। এই জোট করার মধ্য দিয়ে আমি মনে হয় আমার কাছে ওই জোটের মানে ভোটের বেশি তো দূরে থাক, অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়ার অবস্থায় দেখা দিয়েছে। কারণ মানুষের মধ্যে ৭১ খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বিষয়, এটাকে মানুষ অনেক বেশি কনসার্ন। সো ৭১-এর বিতর্কিত বিষয়ে এই প্রজন্মের তরুণ প্রজন্মের বৈষম্য বিরোধী আন্দোলনের সৈনিকরা নিজেদেরকে বিলিয়ে দিবে, এটা মানুষ বোধহয় রেডি ছিল না, আশা করে নাই। তো সেই কারণে আপনার ধরেন ওই জোটের অবস্থা আমার মনে হয় আরও খারাপের দিকে গেছে। এর মধ্যে আবার কালকে পরশু শুনলাম প্রথমবার আপনার 30 সিট দেওয়া হচ্ছে, এখন মাঝখানে শোনা যাচ্ছে 10 সিট দেওয়া হবে। তো এখন কিছু কিছু ইউটিউবাররা, ব্লগাররা বলছে ঘোল দিয়ে, দুধ দেখিয়ে ঘোল খাইয়ে দিয়েছে, এরকম কিছু হেডলাইনও হচ্ছে। তো সব মিলিয়ে আমি মনে করি জামাত ইসলামের তো ধরেন লিমিটেড ভোট, আর বিএনপির সুইং ভোট আছে, শুধু লিমিটেড ভোট না, সুইং ভোটও আছে, যেটা আওয়ামী লীগেরও ছিল। জামাত ইসলাম হলো একটা অ্যাকাউন্টে যা টাকা থাকে ওটা উঠাতে গেলে আপনি তার কম বেশি উঠাতে পারবেন না। জামাত ইসলামের লাইক দ্যাট অ্যাকাউন্টের ভোটগুলো আছে, এখানে নতুন করে কিছু বাড়ার কমার বিষয় নাই। ধরেন 96-তে তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে, কত সিট পেয়েছিল, সেটাকে যদি আপনি এখন হিসাব করেন 5 গুণ বাড়িয়ে দেন, 5 গুণ ভোট এবং আসন বাড়িয়ে দেন, তাহলে কয়টা সিট হয়? কারণ 5 গুণ বাড়াবেন, জনসংখ্যা বাড়ছে, ওনাদের সমর্থনও বাড়ছে, সব দলের সমর্থনও বাড়ছে, বিশেষ করে পুরানো দলগুলোর। অতএব এখন কোন জোটের সমর্থন বেশি, কোন দলের সমর্থন কম, এটা বলার সময় বোধহয় এখনো আসে নাই। ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনারা কি এনসিপি কি ঘোল খাইয়ে দিয়েছেন, এরকম কি আসলেই কোনো রকম অবস্থা কি? কারণ বিভিন্ন সোশ্যাল মাধ্যমে এভাবে আসলে আপনাদেরকে নিয়ে বলা হচ্ছে। ধন্যবাদ। দেখুন, আমাকে কয়েকটা বিষয়ে রেসপন্ড করতে হচ্ছে। ওয়াদুদ সাহেব যে কথাটি বললেন, আমি কিন্তু স্পষ্ট করে বলেছি যে মানে রিটার্নিং অফিসাররা ডুয়েল সিটিজেনশিপের স্পষ্ট প্রমাণ পাওয়ার পরেও সিলেটে যে এনসিপির নেতা স্পষ্ট বলেছেন, সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আমার ক্ষেত্রে ডুয়েল সিটিজেনশিপ ইস্যুতে আমার নমিনেশন বাতিল গ্রহণযোগ্য হয়নি, কিন্তু অন্যদের ব্যাপারে গ্রহণযোগ্য করা হয়েছে। এই ব্যাপারে ডিসি সাহেবের কাছে স্পষ্ট প্রমাণ ছিল। ওয়াদুদ সাহেব যদি না জেনে থাকেন, না জেনে যদি টকশোতে এসে কথা বলে থাকেন, উনি এখন টকশো না, প্রেস ব্রিফিংটি দেখতে পারেন। এনসিপি নেতা এহতেশাম সাহেবের প্রেস ব্রিফিং উনি দেখতে পারেন। উনি স্পষ্ট বলেছেন, ওনারা প্রমাণ দিয়েছেন এবং আমি ব্যাপারগুলো জানতাম। অর্থাৎ বিএনপির 2 জন নেতা তার ডুয়েল সিটিজেনশিপ ইস্যুতে মানে সিদ্ধান্ত গ্রহণের পূর্বেই ডিসি সাহেবের কাছে অবহিত করা হয়েছিল। কিন্তু উনি এহতেশাম সাহেবের মানে এনসিপির নেতা ডুয়েল সিটিজেনশিপের ব্যাপারটি উনি তথ্য পাইলেন, তার কারণে উনি গ্রহণ করলেন। তারপরে মানে বিএনপির আরো কয়েকজন নেতা, আমি নাম বলছি না, যাদের ডুয়েল সিটিজেনশিপের স্পষ্ট প্রমাণ মিডিয়াতে এসেছে, মানে সেখানে তাদের ব্যাপারে এবং ঋণ খেলাপির তথ্য সেখানে মানে ইয়ের কাছে ছিল, মানে ডিসি সাহেবের কাছে ছিল, কিন্তু ওনারা ইগনোর করে গিয়েছেন। এবং শুধু তাই নয়, বিএনপির কিছু কিছু নেতা যা ঋণ খেলাপির তথ্য গোপন করেছেন। এখন আজকে বলা হচ্ছে যে আসলে কি, উনি বলছেন যে আমাদের 40 জন ডিসি আছে, ওনারা কেন এই কাজ করবেন? এটি প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে আমি মোটা দাগে প্রশ্ন করেছি, সরকার বিএনপিকে স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছে, প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে, ডুয়েল সিটিজেনশিপ এবং ঋণ খেলাপির স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও, গোপন করা সত্ত্বেও, এবং এনসিপির কোন কোন নেতা এ ব্যাপারে আপিল করা সত্ত্বেও তারা মানে 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 ডিসি সাহেবরা এইগুলো আমলে না নিয়ে ডুয়েল সিটিজেনশিপ এবং ঋণ খেলাপির ব্যাপারটি একেবারে বিএনপির ক্ষেত্রে বেমালুম বলে গিয়ে
জামাত এবং এনসিপির নেতা যাদের ডুয়াল সিটিজেনশিপ ছিল তাদের নমিনেশন আমরা ওনারা গ্রহণ করেননি। ব্যারিস্টার আবু আমি বকর কিন্তু মোল্লা আসলে শেষ প্রশ্নটা ইনফরমেশন আপনার কাছ থেকে একটু জানতে চাই। জি, পিছনের হয়তো আমাদের হাতে সময় আসলে কম, তো আলোচনা আসলে চলতেই থাকবে। যেটি আসলে বিভিন্ন জায়গায় বারবারই বলা হচ্ছে যে যে আসন ভাগাভাগির ক্ষেত্রে আসন যেটি এনসিপি চেয়েছে জামাতের কাছে, জামাত সেই আসনের সংখ্যাটি কমিয়ে দিয়েছে। আমাদের কোনো প্রশ্ন নেই। জি, আপনি বলেছেন এনসিপি কে আসন কমিয়ে দিয়েছে, না এই ব্যাপারটি এখনো ফাইনাল হয়নি। এনসিপি কে কত আসন দেওয়া হবে, জামাত কত আসনে ইলেকশন করবে, শরিকরা কত আসনে ইলেকশন করবে, এটি হচ্ছে নির্বাচনের ফিল্ডে কার কি মানে অবস্থা। কারণ আমরা তো শুধু মানে আসন পাওয়ার আসন কে কতটা নিয়ে ইলেকশন করছি সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে মনিরা শারমিন, যে কথাটি আসলে নিশ্চয়ই আপনার কানেও এসছে, আবু বকর মোল্লা ধন্যবাদ। মনিরা শারমিন, যে কথাটি আসলে আপনার কানেও এসছে এবং আমাদের একজন অতিথিও বলছিলেন, সেটি হচ্ছে যে এনসিপির কাছে যে প্রত্যাশার জায়গাটি ছিল, সেই জায়গায় যখন জামাতের সাথে তারা জোট করেন, সেটি এক ধরনের সাধারণ মানুষকে একটু আশাহত করেছে। সেটি আসলে আপনারা বুঝতে পারেন কিনা? মনিরা শারমিনের কাছে আমার সময় হাতে একটু কম। জি, আচ্ছা, আমি একটু বলি। দেখেন, এখানে তো আসলে সত্যি কথা বলতে যে রাজনীতি করলেই যে আসলে একেবারে নিউট্রালি কোনো কমেন্ট করা যাবে না, ব্যাপারটা তা না। আমি আপনাকে বলি, সেটা হচ্ছে দেখেন, স্বাভাবিকভাবেই এনসিপি নতুন রাজনৈতিক দল, এটা আমাদের সবারই ইচ্ছা ছিল যে আমরা যদি 300 আসনে প্রার্থী দিতে পারতাম, আমরা যদি 300 আসনে প্রার্থী দিয়ে আমরা অন্তত সাংগঠনিক জায়গা থেকে কিছু মানুষকে উঠিয়ে আনতে পারতাম, তাহলে আমাদের অবশ্যই বেসমেন্টটা শক্ত হতো। এবং এই মুহূর্তে হয়তো আমরা হয়তো সংসদে যাওয়ার মতো বা আমাদের হয়তো নিরাপত্তাহীনতা যেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, সেটিকে ইগনোর করে আমরা সবার সাধারণ মানুষের এক্সপেকটেশন এটাই ছিল যে আমরা যাতে 300 আসনের প্রার্থী দিই, এবং আমাদেরও চিন্তা ভাবনা সেরকম ছিল। তো আমাদের পক্ষ থেকে এক ধরনের তড়িৎ গতিতেই এই জোটের সিদ্ধান্তটি নেওয়া হয়। তো এই সিদ্ধান্ত নেওয়ার ফলে অবশ্যই অনেককেই আশাহত হয়েছে, কারণ 270টি আসন, এখন যদি আমরা 30টি আসন সমঝোতার কথা ধরি, তাহলে 270টি আসনে স্বাভাবিকভাবেই শাপলা-কলি এই মার্কাটা ব্যালটে থাকছে না। স্বাভাবিকভাবে আমার তরুণ যারা ভোটার, তারা কিন্তু অবশ্যই আশাহত হবে। তবে এই বিষয়টি যদি যে ধরনের কথা বলা হচ্ছে, দেখেন, এটি বারবার বলা হচ্ছে রাজনৈতিক কৌশল। এই কৌশলের আশ্রয় কিন্তু আসলে বিএনপিও নিয়েছে। বিএনপির পক্ষ থেকে অবশ্যই আমি, বিএনপির কোনো প্রতিনিধির পক্ষ থেকে নিশ্চয়ই আমি এই সমালোচনাটি গ্রহণ করব না, কারণ তারাও কিন্তু আসলে প্রথমবার কিন্তু জামাতের সাথে ভোট করেছে, এবং সেই জায়গা থেকে ওনারা এই ধরনের মন্তব্য করতে পারেন না। অঙ্কুরে বিনষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই, এটি আমি মনে করি। তবে অবশ্যই আমরা কিছু মানুষকে আশাহত করেছি, কিন্তু আমার মনে হয় যে দেখেন, নির্বাচন একটি অনেকখানি কৌশল, অনেকখানি আসলে আমাদের প্রথম নির্বাচন এটি। সুতরাং সেই জায়গা থেকে এটা আমাদের একটা রাজনৈতিক কৌশল হিসেবে দেখার কথা বলছি আমরা দলীয়ভাবে। তো সেই জায়গা থেকে দেখা যাক, যে আমাদের তো আসলে সবে শুরু। সেই জায়গা থেকে আমরা সামনে আমাদের একটা অনেক বড় পথ আছে, সেখানে অবশ্যই আমরা এনসিপির যে স্বাতন্ত্র্য, সেই স্বাতন্ত্র্য ইনশাআল্লাহ ফিরে আসবে, এবং এটি একটি রাজনৈতিক কৌশল হিসেবে আমরা দেখছি। আচ্ছা, নিশ্চয়ই আগামীতে এই বিষয়ে আরো কথা হবে। আজকে আলোচনা শেষ করতে হচ্ছে। ওয়াদুদ ভাই, আপনাকে ধন্যবাদ, এবং ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনাকেও ধন্যবাদ। আগামীতে আমরা পাবো, এবং মনিরা শারমিন, আপনাকেও ধন্যবাদ। রাজনৈতিক নানা রকম আলোচনা, নির্বাচন, সবকিছু মিলে আগামীতে আবারও কথা হবে আপনাদের সাথে। সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। দর্শক, বিরতি সময় হয়ে গেল ৭১ জার্নালের। এরপর অন্য বিষয় নিয়ে আলোচনা হবে, নিশ্চয়ই সেই আলোচনায় যুক্ত থাকবেন। ধন্যবাদ দর্শক, আবারও আমন্ত্রণ ৭১ জার্নালে। আমরা আলোচনা করব সড়ক দুর্ঘটনার নানা খবরাখবর নিয়ে, কারণ একটি প্রতিবেদনে দেখা গেছে যে সড়ক দুর্ঘটনার মাত্রাটি অনেক বেড়েছে। সাইদুর রহমান, নির্বাহী পরিচালক, রোড সেফটি ফাউন্ডেশনে, তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। ধন্যবাদ এবং স্বাগত ৭১ জার্নালে, আপনি সময় দিয়েছেন। আপনার কাছে আমরা আসবো, তবে তার আগে ছোট করে একটি বিষয়টা আলোচনা করতেই চাই। সব মানুষের ভেতরেই আসলে খেলার একটি জায়গা সবসময় থাকে। এটি একটা জায়গা যেখানে হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে, রাজনীতি, ধর্ম, বর্ণ, সব জায়গায়। এই যে বিসিসিআইয়ের কাছে যে হচ্ছে আইসিসির সাথে যে সর্বশেষ বাংলাদেশের টি20 খেলা নিয়ে যে অবস্থাতে আমরা দাঁড়িয়েছি, আমরা যাব না জানিয়ে দিয়েছি, ভেন্যু চেঞ্জ করার একটি কথা তাদেরকে বলা হয়েছিল। আপনার কি মনে হচ্ছে যে কতটুকু এখান থেকে আমরা কোনো ধরনের ভালো কোনো খবর পেতে পারি কিনা? এটা তো এখন আইসিসিকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ তার সিদ্ধান্ত তো জানিয়ে দিয়েছে, এবং বাংলাদেশ তার সিদ্ধান্ত জানার পর ভারতের পরিস্থিতি এমন কোনো নাটকীয় উন্নতি ঘটেনি যাতে মনে হবে যে বাংলাদেশ তার সিদ্ধান্ত থেকে সরে আসবে। সো আইসিসিকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আইসিসি বাংলাদেশের ভেন্যুগুলো অ্যাজ পার
ডিমান্ড, এটা রিলোকেট করতে পারবে কি পারবে না, যদি না পারে তাহলে তারা তাদের মতামত জানালে বাংলাদেশ তার সিদ্ধান্ত তো অলরেডি জানিয়ে দিয়েছে। সামনের দিনগুলোতে ক্রিকেট নিয়ে কোনো ধরনের আপনি কোনো শঙ্কার জায়গা দেখেন কিনা? এগুলো আসলে আমরা তো বেশ কয়েক বছর ধরে আমরা এগুলো দেখছি। এসব ক্ষেত্রে আপনার হয়তো বাংলাদেশ একটা বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট বয়কট করার মতো পরিস্থিতি এর আগে তৈরি হয়নি, কিন্তু বিভিন্ন দেশ তো অনেক সময় নানা ইস্যুতে আপনার বিশ্বকাপের মতো টুর্নামেন্ট, এসব টুর্নামেন্টে অনুপস্থিত থেকেছে। যদি এরকম পরিস্থিতি বিদ্যমান থাকে তাহলে ভবিষ্যতেও এটা কন্টিনিউ করবে। তবে এইবারের বিষয়টা খুব সিগনিফিক্যান্ট এই কারণেই যে আপনার আপনি জানেন যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এশিয়ার মোটামুটি 4টা হচ্ছে বড় ক্রিকেট খেলুড়ি দেশ, এবং এদের সাথে সাম্প্রতিক সময়ে আফগানিস্তান যুক্ত হয়েছে। এখন এই 5টা এশিয়ার যদি 5টা ক্রিকেট টেস্ট প্লেয়িং কান্ট্রির মধ্যে 3টাই যদি আসলে আলাদা আলাদা মেরুতে থাকে তাহলে সামগ্রিকভাবে এশিয়ান ক্রিকেটই এফেক্টেড হবে এটাতে। এবং এক্ষেত্রে যেহেতু ভারত বর্তমান পরিস্থিতিটাই আমি বলবো যেহেতু তারা তৈরি করেছে, তাদেরকেই দায়িত্ব নিয়ে এই পরিস্থিতির সমাধান করতে হবে। আমরা আসলে যে আলোচনায় যেতে চাই এই মুহূর্তে সেটা হচ্ছে সড়কের খবর, কারণ 2025 সালে সড়কে 7,584টি দুর্ঘটনা ঘটেছে এবং সবচেয়ে বেশি মোটরসাইকেলে নিহত হওয়ার সংখ্যাটি বেশি। সাইদুর রহমান, আপনি যেহেতু এই বিষয়টি নিয়ে কাজ করে থাকেন, মোটরসাইকেল তো বলা যায় এক ধরনের অনিয়ন্ত্রিত যানবাহনে পরিণত হয়েছে। আমরা জানি সড়কের কোথাও তাদেরকে কোনোভাবে কোনো আইন দ্বারা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেখানে যখন সড়কে দুর্ঘটনার খবর আসে সেখানে মোটরসাইকেলে আহত বা নিহত হওয়ার খবরটি সবচেয়ে বেশি আসে। কি করা যেতে পারে মানে এই বিষয়টা নিয়ন্ত্রণ করার জন্য? সাইদুর রহমানের আশা করি আমরা সংযোগটি স্থাপন। জি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি মাঝে মাঝে আপনাকে শুনতে পাচ্ছি, কিন্তু ইন্টারাপ্ট করতেছে। আমরা আবারও নিশ্চয়ই ফিরবো আপনার কাছে। সাইদুর রহমান, আপনি থাকবেন। আপনার কাছেও যদি একটু আসতে চাই, সেটি হচ্ছে যে সড়কের এই অনিয়ন্ত্রিত যানবাহনগুলো কখনোই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না কোনোভাবে, কোনো আইন দ্বারা, সচেতনতা, নানা রকম জায়গা দিয়ে আমরা দেখেছি এবং সরকারের নানা ধরনের উদ্যোগও আমরা প্রতিবার দেখি। বারবারই বলা হয় যে আইন মেনে, সড়কের যে নিয়ম মেনে সেটি যেন যানবাহনগুলো চলাচল করে। আপনার কাছে কি মনে হয় যে অনিয়ন্ত্রিত হবার পেছনে আসলে দায়ী কারা? অনেকগুলো কারণে তো দায়ী। তবে একটা বিষয় যদি আমরা খেয়াল করি, আমাদের দেশে মানুষের মধ্যে আইন না মানার একটা প্রবণতা আছে। আপনার অনেক আইন আছে যেগুলো ভালো ভালো অনেক বিধান আছে আইনে, যেগুলো যদি ঠিকঠাক মতো ফলো করা হয়, আসলে যখন একটা দুর্ঘটনা ঘটে যিনি আইন মানেন না অনেক ক্ষেত্রে তিনি নিজেই কিন্তু ভিকটিম হন, এবং তার কারণে অন্য আরেকজন দুজনও হয়তো ভিকটিম হতে পারে। তো আইন মানার প্রবণতাটা যদি আমরা বৃদ্ধি করতে পারি, এক্ষেত্রে যদি অ্যাওয়ারনেসটা আরও বাড়ানো যায় এবং এইসব ক্ষেত্রে আইন যারা প্রয়োগ করবেন সেই সংস্থাগুলোকেও যদি জবাবদিহিতার আওতায় আনা যায়, যদি তারা সঠিক আইন প্রয়োগে ব্যর্থতার পরিচয় দেয়, কেন সেটা তারা দিচ্ছে, তাদের জবাবদিহিতাও যদি নিশ্চিত করা যায়, তাহলে অন্তত এসব ক্ষেত্রে আমরা কিছুটা ইমপ্রুভমেন্ট আশা করতে পারি। আর তাছাড়া তো ধরেন আপনার সড়কের ডিজাইন, আমাদের অনেক সড়ক আছে ফল্টি ডিজাইন, আপনার অনেক সড়ক আছে যেগুলোতে মোটরসাইকেল চলারই কথা না, কিন্তু সেখানে মোটরসাইকেল চলছে। আপনার এগুলো তো আছেই। তাছাড়া ফিটনেসবিহীন গাড়ি, ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনার রাস্তায় নেমে যাওয়া, এই যে এগুলো আসলে সবগুলোই ওই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আইন না মেনে বা বিধিবিধানকে ইগনোর করে আপনার সড়কে নামার একটা ফলে দেখা যাচ্ছে যে আমাদের বিশেষ করে মোটরসাইকেল সংক্রান্ত যে দুর্ঘটনাগুলো ঘটছে এগুলোর অনেকগুলোই এইসব কারণে হচ্ছে। সেই জায়গায় আসলে আমরা দেখছি যে একই সাথে দুর্ঘটনা বাড়ার পাশাপাশি সেগুলোর লাইসেন্স হোক বা অবৈধভাবে হোক না কেন, সেগুলো যানবাহনগুলো রাস্তাঘাটে চলাচল করছে। এটি তো নিয়ন্ত্রণ করার একটি আমি তো আপনাকে সেটাই বললাম যে আপনার যারা আইন প্রয়োগ করে তাদেরকেও জবাবদিহিতার মধ্যে রাখতে হবে। তারা যদি আইনটা প্রয়োগ করার
ব্যর্থতার পরিচয় দেয়। কারণ যারা আইন প্রয়োগ করে তারা রাস্তায় থাকে, জনগণের ট্যাক্সের টাকায় তারা বেতন নেয়, কিন্তু তাদের অনেকেই আসলে দেখা যায় যে আইনটা ঠিক সেভাবে প্রয়োগ করে না। অনেকে পুলিশের ক্ষেত্রে আমরা দেখেছি, আমি পুলিশকে টার্গেট ঠিক করে দেওয়া হয় যে আজকে এতগুলো মামলা দিতে হবে। এটা কোনো মানে আমি কোনো জাস্টিফিকেশনে দেখি না। মামলা যদি 100টা করতে হয় তাহলে 100টা করবে, আর যদি একটারও প্রয়োজন না হয় একটাও করবে না। মামলাটা হবে আসলে আইন না মানার কারণে হবে। আবার অনেক সময় আমরা নিজেরাও দেখুন, যেহেতু এখন সরকারের কাজ করি, অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদেরই পরিচিত জন রাস্তায় আইন ভঙ্গ করেছেন, ট্রাফিক পুলিশ তাকে ধরেছেন, আমাদেরকে ফোন দিয়ে আমাদের কাছে বলেন যে একটু ট্রাফিককে বলে দেন। এই যে এইটা আমাদের একটা একেবারে সোশ্যাল টেন্ডেন্সিতে পরিণত হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই সংস্কৃতির পরিবর্তনটা না হচ্ছে, আইন যারা মানবেন, যাদের জন্য আইনটা তৈরি করা হয়েছে, তারা যতক্ষণ পর্যন্ত আইনটা না মানছেন এবং যাদের আইনটা প্রয়োগ করতে হবে তারা যদি না মানেন, তাহলে এই সমস্যাগুলো আসলে কাটিয়ে ওঠা খুব কষ্ট। খুবই কঠিন আসলে। ধন্যবাদ। আজকে আলোচনা শেষ করতে হচ্ছে, সময় দিয়েছেন অনেক রাত করে। আবুল কালাম আজাদ মজুমদার যুক্ত হয়েছেন। আগামীতে আবারও নিশ্চয়ই আপনাকে পাবো, আমরা অনেক বিষয় নিয়ে কথা বলবার এবং খেলার খবরে আলোচনা নিশ্চয়ই হবে আপনার সাথে। দর্শক, একান্ত জানালা শেষ করতে হচ্ছে। এতক্ষণ সাথে ছিলেন তার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও।